হ্যালো বন্ধুরা, ইচ্ছে যখন ডানা মেলের পক্ষ থেকে আমি অর্পিতা আজ অর্থাৎ 25শে সেপ্টেম্বর 2025 সবাইকে শুভ তৃতীয়া জানিয়ে আমার ব্লগটা শুরু করছি। আর আজ শুরু হচ্ছে আমাদের উত্তরবঙ্গ সফরের প্রথম দিন। আর আমরা গতকাল যে লজে ছিলাম সেখান থেকে দেখো ওই যে স্টেশন দেখা যাচ্ছে, আর ওইটা হচ্ছে গাড়ির পার্কিং। আর পাহাড়ের ভিউ দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। এবার বেশি দেরি না করে আমরা এনজেপি শহরকে টাটা জানিয়ে যার আকর্ষণে অত দূর থেকে ছুটে চলে এসেছি তার উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে এনজেপি স্টেশনকে আমরা টাটা জানিয়ে চললাম সামনের দিকে, অর্থাৎ আমাদের চির আকাঙ্ক্ষিত পাহাড়ের দিকে। আর সেদিন এনজেপি থেকে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল, আর আকাশ ছিল একদম রোদ ঝলমলে, চতুর্দিকটা যেন কি ভালো লাগছিল। আর এইবারে সবচেয়ে মজার ব্যাপার ছিল এনজেপি থেকে সেবক রোড পর্যন্ত আসার পথে আমরা কিন্তু একটুও জ্যামে পড়িনি। তো আমরা খুব তাড়াতাড়ি বেরিয়েছিলাম, সেই জন্য জ্যামটাও কম ছিল। আর এই ফ্লাইওভারটা হয়ে যাওয়ার পরে জ্যাম কিন্তু আরও কমে যাবে। আশা করা যাচ্ছে 2026-এই এটা ওপেন হয়ে যাবে, আর তার ফলে জ্যাম কিন্তু আরও কমে যাবে। এইবার ওভারব্রিজ ক্রস করে আসার পরে আমার সবচেয়ে প্রিয় যে জায়গাটা, যেটার ভিডিও আমার মোবাইলে মনে হয় এত পাবো, যার জন্য আমার মোবাইলের গ্যালারি স্পেস সব ফুল হয়ে গেছে, কিন্তু তাও এই রোডের ভিডিও করতে আমি ছাড়বো না। এবারেও কিন্তু আমি প্রচুর ভিডিও করেছি এই রাস্তার। এইরকম রৌদ্র করজ্জ্বল দিন, চতুর্দিকে সবুজ বনানী আর এত সুন্দর রাস্তা, তার ভিডিও না করে থাকা যায় বলুন তো? আর তারপর আমরা সেবক রোড ক্রস করে একটা রেস্টুরেন্ট ছিল, সেই রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্ট করেছিলাম। আর এই রেস্টুরেন্টের নাম ছিল জাসাম রেস্টুরেন্ট। খাবার কিন্তু ভীষণ ভালো ছিল, যদিও খাবারের দাম একটু বেশি ছিল, কিন্তু কোয়ান্টিটি যেমন বেশি ছিল কোয়ালিটিও কিন্তু সেরকমই ভালো ছিল। আর রেস্টুরেন্টটাও এত ওয়েল ডেকোরেটেড ছিল, দেখো কত সুন্দর সাজানো। আমরা নিয়েছিলাম চা, ভেজ ম্যাগি, চিকেন মোমো আর আলু পরাঠা, তার সাথে ছিল আচার আর টক দই, আর আমরা এক্সট্রা করে নিয়েছিলাম মিক্সড সবজি। আর সব মিলিয়ে আমাদের বিল হয়েছিল প্রায় 641 টাকা। আমরা ওখান থেকে কিন্তু একটা হেভি ব্রেকফাস্ট করেই বেরিয়েছিলাম, কারণ কখন আমরা আমাদের গন্তব্যস্থল অর্থাৎ আজকে আমাদের ফার্স্ট ডে যাওয়ার কথা পেলিংয়ে গিয়ে কখন পৌঁছবো কোনো ঠিক ছিল না। এরপর আমাদের গাড়ি চললো পেলিংয়ের উদ্দেশ্যে। আর সেবক কালীবাড়ির কাছে আমরা সামান্য জ্যাম পেয়েছিলাম। মাকে প্রণাম জানিয়ে আমাদের এবারের সফর শুরু করলাম, যেন খুব ভালো মতো আমরা সব ঘুরতে পারি, কোনো প্রবলেম যেন না হয়, কোনো অসুবিধার মধ্যে যেন না পড়তে হয়। এরপর আমরা করোনেশন ব্রিজ পার করে তিস্তা রোড ধরে সামনের দিকে এগিয়ে চললাম। আর এই হলো সেই রেল লাইন যেটা রংপুর পর্যন্ত বিস্তৃত হবে। এই রেল লাইনের কাজ কিন্তু এখনো চলছে, বহু পাহাড় কেটে কিন্তু টানেল তৈরি করা হচ্ছে রেল লাইনের জন্য। আর এই যে রাস্তাটা দেখছো, এটা চলে গেছে সিটং লাটপাঞ্জারের দিকে। আর এখান থেকে লোহাপুলের দূরত্ব হচ্ছে 7.5 কিলোমিটার। পাহাড়ি রাস্তা এতটাই বৈচিত্র্যপূর্ণ যে প্রত্যেক বাঁকেই যেন কত রকম বৈচিত্র্য আমাদের কাছে ধরা দেবে বলে অপেক্ষারত থাকে। আর এই পুলটা ক্রস করেই আমরা জ্যামের মুখে পড়েছিলাম। বর্ষায় পাহাড়ি এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, আর এবারেও কিন্তু তার ব্যতিক্রম দেখতে পেলাম না। রাস্তার পরিস্থিতি আর তিস্তার ওই রকম জলস্ফীতি দেখে বুঝতেই পারা যাচ্ছে যে বর্ষাকাল কি ভয়ঙ্কর গেছে। কিন্তু তখনও আমরা জানি না যে আগামী 5 তারিখ আরো কি ভয়ঙ্করতা পাহাড়ের অপেক্ষা করছিল। তিস্তার জল দেখো প্রায় রাস্তার সমান উঠে এসছে। সেপ্টেম্বর মাসের 25 তারিখে যদি তিস্তার এই রকম রূপ দেখতে পাই, তাহলে ভরা বর্ষায় তিস্তা তার কি রুদ্ররূপ দেখাতে পারে সেটা এখনই কিন্তু আন্দাজ করতে পারা যাচ্ছে। তবু একটা কথাই বলবো, পাহাড়ে যে অনবরত প্রাকৃতিক বিপর্যয় ঘটে চলেছে, তার জন্য পরোক্ষ বা প্রত্যক্ষভাবে আমরা পর্যটকরাও কি কোনো অংশে কম দায়ী? পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যকে নিজেদের স্বার্থে কৃত্রিমতায় না ভরিয়ে তুললেই কি নয়? জানি অনেক গুরুগম্ভীর কথা বলে ফেললাম, তাই চলুন এবার আবার ফিরে আসি আমাদের যাত্রাপথে। আর পেলিং যাওয়ার রাস্তা কিন্তু 50% ভালো পেলেও 50% কিন্তু খারাপই পাবেন। আর এই ব্রিজটাকে ক্রস করলেই আমরা পৌঁছে যাব সাউথ সিকিম। এই যে
এই ব্রিজটা ক্রস করে আমরা মেল্লিতে যাব, ওখানেই আমাদের চেকপোস্ট। আর দেখুন, যেহেতু শারদীয়ার সময় কত সুন্দর কাশফুল ফুটে রয়েছে চতুর্দিকে, মেল্লিতে আমাদের চেকিং হয়ে গেল। আর ওখানে তো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি দুটোই বারণ, তাই আমি কিছু করতে পারিনি। আর মেল্লিতে পৌঁছানোর পরে একটানা গাড়ি চালানোর পর আমাদের ড্রাইভার দাদা চা খাওয়ার জন্য একটা ব্রেক নিয়েছিল। আর ব্রেকটা কিন্তু একার আমাদের ড্রাইভার দাদাই নেয়নি, আমিও নিয়েছিলাম, কারণ চা খাওয়াটা উদ্দেশ্য আমারও কিন্তু ছিল। আমাদের পেলিং যাওয়ার পথে আমার হাজবেন্ডের শরীরটা বেশ খারাপ হয়ে গিয়েছিল, কারণ এত বাক ছিল আর খাওয়াটাও খুব বাজে হয়েছিল, কারণ আলু পরোটা যেহেতু খেয়েছিল সেহেতু গ্যাস ফর্ম করে গেছিল। তারপর অ্যান্টাসিড আর স্প্রাইট খাওয়ার পরে দেখলাম অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। আর এখানে লেখা আছে, সিকিমে কেউ যদি প্লাস্টিক ব্যাগ বা নোংরা চতুর্দিকে ফেলে বেড়ায় তাহলে কিন্তু তার 5,000 টাকা ফাইন হয়ে যাবে। আর একটা কথা, সিকিমে কিন্তু যেখানে সেখানে স্মোক করাও যাবে না, তাহলেও কিন্তু ফাইন হয়ে যাবে। এরপর আমাদের গাড়ি এগিয়ে চললো সাউথ সিকিমের রাস্তা চড়ে। আর পেলিং যাওয়ার পথে কিন্তু অনেক এরকম লোহার ব্রিজ পড়েছে বা অন্যান্য ব্রিজও পড়েছে ছোটোখাটো। তবে আমি আগেও বলেছি, এখনও বলছি, সব রাস্তা কিন্তু পেলিং যাওয়ার পথে খুব ভালো রাস্তা নয়। কিছুটা রাস্তা কিন্তু খারাপ আছে, আবার কিছুটা রাস্তা বেশ ভালো। আর এইবারে সিকিমে গিয়ে দেখলাম অনেক রাস্তার মাঝে মাঝেই এই রকমের ধরনের লাল ইট পেতে দিয়েছে, মানে টাইলসের মতো অনেকটা ছোট ছোট দেখতে, এগুলো পেতে দিয়েছে। এই যে এই লাল লাল ইটগুলো। আমাদের ড্রাইভার দাদা বলল, বর্ষাকালে যেসব জায়গায় বেশ ভালো জল জমে রাস্তার ক্ষতি হয়েছে সেই জায়গাগুলোতেই বিশেষ করে এই টাইলসগুলো বসিয়ে দিয়েছে যাতে জল না জমে। আর এই টানেলটা হতে কিন্তু পেলিং যাওয়াটা পর্যটকদের জন্য বেশ সুবিধাজনক হয়ে উঠেছে, মানে পেলিংয়ের দূরত্ব কিন্তু অনেকটাই কমে গেছে। এই যে টানেল থেকে আমরা বেরিয়েও গেলাম, একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে আমরা কত সহজেই চলে এলাম। আর এই বছর পুজো যেহেতু অনেকটাই এগিয়ে এসেছে, বর্ষার রেশ এখনো যায়নি। আর রাস্তায় যেতে যেতে এরকম ছোট বড় কত ঝর্ণায় যে চোখে পড়লো তার ইয়ত্তা নেই। তবে একটা জিনিস খুব অনুভব করলাম, যে পাহাড়ের অনেকটা উঁচুতে উঠে যাবার পরও কিন্তু এবারে ঠান্ডা সেরকম লাগছে না, মানে হালকা যে একটা ঠান্ডা গায়ে লাগলে আনন্দ হয় পাহাড়ে যাবার পরে, সেটা কিন্তু আমরা একেবারেই ফিল করে উঠতে পারিনি। আর কথা বলতে পাহাড়ে সবাই বলছে যে এবারে নাকি পুজো তাড়াতাড়ি পড়েছে, সেই জন্য ঠান্ডাও অনেক পরে আসছে। কিন্তু পাহাড়ে ঠান্ডা পরে আসছে এটা শুনতে কেমন যেন একটা অড লাগলো। পাহাড়ে এত উচ্চতায় আসার পরেও কিন্তু আমরা কলকাতার মতোই দরদর করে সেখানেও ঘেমেছি। আর এই দেখো, রাস্তা তৈরির কাজ কিন্তু এখনো চলছে। এই যে এই রাস্তাটা এতটাই খারাপ যে একটা গাড়ি পাস করে গেলে তবে আরও একটা গাড়ি সেই রাস্তা দিয়ে পাস করতে পারবে। আর এই শহরটার মধ্যেই তৈরি হয়েছে এই স্কুলটা। এটা একটা কনভেন্ট স্কুল, সেন্ট ম্যারিজ কনভেন্ট স্কুল। দেখলাম স্কুলটা কিন্তু খুবই ভালো মনে হলো। ব্যাস, আমরা কিন্তু পেলিংয়ে ঢুকে পড়েছি, আর কিছুটা রাস্তা গেলেই আমাদের ডেস্টিনেশন চলে আসবে। আর এটা হচ্ছে ওয়েস্ট সিকিমের বার্ড স্যাংচুয়ারি। এটা কিন্তু যথেষ্ট বড় একটা এলাকা নিয়ে তৈরি হয়েছে, আর এটা সাইট সিনের মধ্যেই পড়বে। আমরা এখন না দেখে একদম চলে গিয়েছিলাম আমাদের হোটেলে। আমরা হোটেলে প্রায় 3টে নাগাদ পৌঁছেছিলাম। আর আমার হাজব্যান্ডের শরীর খারাপ হওয়াতে আমরা আর লাঞ্চ করার জন্য কোথাও দাঁড়াইনি, একদম চা খেয়ে ডাইরেক্টলি আমরা আমাদের হোটেলে পৌঁছেছিলাম। আর এই হচ্ছে পেলিং ঢোকার গেট, ওয়েলকাম টু পেলিং লেখা আছে, যদিও আমার ক্যামেরায় এটা আসেনি। আর এটা হচ্ছে সেই ট্রাফিকের জায়গাটা, আর এখানেই লেখা আছে আই লাভ পেলিং। আর এখন তুমি যেখানেই যাবে আই লাভ সেই জায়গার নাম দিয়ে সেলফি পয়েন্ট পেয়ে যাবে। আর আমরা ছিলাম আপার পেলিংয়ে। আপার পেলিংয়ে ঢুকতেই দেখি এত বড় বড় হোটেল, প্রায় 5তলা 6তলার হোটেল। পাহাড়ি এলাকায় এত বড় বড় হোটেল দেখে আমি একটুখানি অবাকই হয়েছিলাম। যাই হোক, একটা কথা শুধু বলে দিই, যারা মনে করবে আপার পেলিংয়ে উইদাউট বুকিং করে এসে এখানে বুক করবে হোটেল, তারাও কিন্তু আশা করি হোটেলের রুম অ্যাভেলেবেল পেয়ে যাবে। এত বড় বড় হোটেল এবং এত বেশি সংখ্যক হোটেল এখানে রয়েছে। আমরা ছিলাম এই হোটেলটায়, হোটেল দ্য গোল্ডেন আইস। এই হোটেলটা কিন্তু আমাদের দুটোই ভিউ রুম ছিল।
হোটেলটা কিন্তু খুব সুন্দর করে সাজানো। আর এই দেখো, আমাদের হোটেলের সামনেই কত বড় বড় হোটেলও রয়েছে। এটা হচ্ছে হোটেলের রিসেপশন। এবার চলো আমাদের রুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের রুম ছিল। এটা কিন্তু ট্রিপল বেডের ছিল, আর একটা ছিল ডাবল বেড। আর দুটো রুম থেকেই কিন্তু খুব সুন্দর ভিউ পাওয়া গিয়েছিল কাঞ্চনজঙ্ঘা। আপার বিল্ডিং এর খুব কাছ থেকেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়, আর খুব পরিষ্কারভাবে দেখা যায় স্লিপিং বুথটাকে। এবার চলো তোমাদের একটুখানি ব্যালকানিতে নিয়ে যাই। এই যে এইটা দিয়ে যাওয়া যায় ব্যালকানিতে। ব্যালকানি থেকেও কিন্তু কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে দেখো। যদিও এখন কাঞ্চনজঙ্ঘা মেঘের আড়ালে, কিন্তু সকালে যেন তোমার দেখা পাই। আমরা যে হোটেলটা নিয়েছি সেটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর হোটেল। আর এটাও হলো আর একটা রুম, যেটা ডাবল বেডেড। এই যে রুমটা কিন্তু খুব সুন্দর ডেকোরেটেড দেখো। একটা বিছানা রয়েছে, বিছানাটা খুব সুন্দর করে ওরা সাজিয়ে রেখেছে। আয়না রয়েছে, একটা কর্নার টেবিল রয়েছে, আর এখান থেকে তুমি স্লিপিং বুথটা আর পুরো প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবে। এইটা একটা ওয়ার্ড্রপ দিয়েছে, একটা টিভি আছে, আর এই যে একটা সোফা রয়েছে। এটা বাথরুম। বাথরুমে রয়েছে কোমোড, গিজার, আয়না, একটা বেসিন, একটা ডাস্টবিন রয়েছে, একটা বালতি রয়েছে, যা যা থাকার দরকার সবই রয়েছে। এই যে চলো এবার আমাদের হোটেলের ফ্রন্টটা দেখাই। হোটেলটা কিন্তু একদম রাস্তার ধারেই তৈরি, আর একটু উঠে গিয়ে একটা বাঁক ঘুরলেই পেলিংয়ের পুরো মার্কেটও পেয়ে যাবে। লোকেশন অনুযায়ী হোটেলটা কিন্তু খুবই সুন্দর জায়গায় তৈরি। আর আমার উত্তরবঙ্গের তৃতীয় ব্লগ এখানেই শেষ করলাম। চলো এবার স্নান টান সেরে নিয়েছি, তাড়াতাড়ি করে গিয়ে খেয়ে নিই, খিদেও পেয়েছে। টাটা বন্ধুরা। আর পরের ব্লগে আমি পেলিংয়ের সমস্ত সাইট সিন সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাবো। টাটা বন্ধুরা। আজ তবে এখানেই শেষ করলাম, আবার পরের ব্লগে দেখা হবে। আর প্লিজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি ডেসক্রিপশন বক্সে এই হোটেলের সমস্ত কিছু ডিটেলে দিয়ে দেবো।